আপনাদের নিউজ রুমে নিয়ে যাবো। অতনু হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, একটা জিনিস জানতে চাইবো, বারবারই আমরা দেখলাম আজকে লাইভ স্ট্রিমিং এ যেখানে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি টাইম লাইনের প্রসঙ্গ বলছেন, কিন্তু সেটা নিয়েই একাধিক প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চের রয়েছে। মূলত কোন কোন জায়গায় অসঙ্গতি রয়েছে বলে এই প্রশ্ন? দেখো, মূল অসঙ্গতির জায়গা হচ্ছে ইউডি কেস কখন রেজিস্টার হয়েছে এবং পোস্টমর্টমের আগে না পোস্টমর্টমের পরে, এই জায়গাটা নিয়ে কেস ডায়েরি দেখে আজকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে যে বিভিন্ন প্রশ্ন উঠে এসছে, বিচারপতিরা যে সমস্ত প্রশ্ন তুলেছেন এবং কলকাতা পুলিশের বা রাজ্য সরকারকে বলতে পারো যে রীতিমতো আজকে সুপ্রিম কোর্টের এই সওয়াল জবাবে নাস্তানাবুদ হতে হয়েছে বিচারপতিদের একের পর এক প্রশ্নের সামনে। তার মূল জায়গাটা হচ্ছে যে আনন্যাচারাল ডেথের কেস কখন রেজিস্টার হয়েছে তা নিয়ে মূল প্রশ্নটা আজকে যেটা সওয়াল জবাবে উঠেছে, তার সেটাকে যদি আমি সংক্ষিপ্ত সার করে বলতে চাই তাহলে পরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই অস্বাভাবিক মৃত্যুর মামলাটা কখন রুজু হলো। এই অস্বাভাবিক মৃত্যুর মামলা কি ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের আগে রুজু হলো, নাকি এটা ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের পরে রুজু হলো? যেটা দেখা যাচ্ছে কেস ডায়েরিতে, যেটা সওয়াল জবাবে উঠে এলো, রাত্রির 11:30টার সময় এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সেখানেই বিচারপতিদের প্রশ্ন যে এখানে ইনকোয়েস্ট হয়ে গেল, পোস্টমর্টম হয়ে গেল এবং তারপরে এখানে আনন্যাচারাল ডেথের কেস রুজু হচ্ছে। যেখানে ইনকোয়েস্ট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা খুনের কেস, যেখানে পোস্টমর্টমের ওপিনিয়ন চলে আসছে, তারপরে কিসের ভিত্তিতে আনন্যাচারাল ডেথের কেস রেজিস্টার হয় এবং তারপরে দেখা যাচ্ছে যে 11:45 গিয়ে এফআইআর রেজিস্টার হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যেখানে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টম রিপোর্টে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে এটা কখনোই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হতে পারে না, এটা একটা খুনের ঘটনা, সেখানে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের পর তো সরাসরি মার্ডার কেস রেজিস্টার্ড হবে। আমি বলছি মানে সেখানে রেপ না হলে পরে, যদিও পোস্টমর্টমে বলাই হয়েছে যে যৌন নির্যাতনের সম্ভাবনা রয়েছে, প্রাথমিক ওপিনিয়নে যেখানে বলা হয়েছিল, ফলে সেখানে কমসে কম মার্ডার কেস তো রুজু হবে। কারণ পোস্টমর্টমে এবং আমি তোমাকে একই সঙ্গে বলছি ইনকোয়েস্টে সেই ইঙ্গিত তো পরিষ্কারভাবে দেওয়া হয়েছিল। তাহলে পোস্টমর্টম আর ইনকোয়েস্টের পরে কি করে সেখানে আনন্যাচারাল ডেথের কেস রুজু হলো? ঠিক একইভাবে জিডি এন্ট্রি হলো, জিডিটাও দেখা যাচ্ছে দেরিতে এন্ট্রি হয়েছে, যেটা আজকে সওয়াল জবাবে উঠে এসছে যে 10টা 10-এ জিডি এন্ট্রি হয়েছে। তাহলে কি শুধুমাত্র এই প্রশ্ন উঠছে যে শুধুমাত্র একটা জিডির ভিত্তিতে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টম হয়ে গেল? পোস্টমর্টম এবং ইনকোয়েস্ট হওয়ার আগেই তো এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা উচিত ছিল, যার ভিত্তিতে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টম হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের পর এখানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো। এটা হচ্ছে এক খটকার জায়গা। দুই খটকার জায়গা কি, যে প্রশ্নের মুখে আজকে পড়তে হয়েছে রাজ্যকে, যে কে সেই অ্যাসিস্ট্যান্ট সুপার, যে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে এইটাকে আত্মহত্যা বলে খবর দিয়েছিল। এটাতে রীতিমতো কোর্ট বিস্মিত হয়েছে যে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি হাসপাতালের তরফ থেকে খবর দিচ্ছেন পরিবারকে আত্মহত্যা হয়েছে বলে। তৃতীয়ত আর একটা আমি বলি যে বেশ বিস্ময়ের জায়গা, কোর্ট সেখানে বিস্ময় প্রকাশ করেছেন যে একজন চিকিৎসক আসছেন, তিনি দেখে পুলিশকে খবর দিচ্ছেন আনকনশাস অবস্থায় একটা বডি পাওয়া গেছে। এই বডি যে অবস্থায় পড়েছিল তাতে একজন চিকিৎসকের দেখে শুধুমাত্র আনকনশাস বলা, এইটাতেও কোর্ট কিন্তু বিস্ময় প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে যে যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং মারা গেছেন তিনি ততক্ষণে হাসপাতালের মধ্যে একজন কর্মরত চিকিৎসক ধর্ষিত হয়ে খুন হচ্ছেন, আর সেখানে ডাক্তার অন্য কেউ নয় চিকিৎসক, তিনি প্রথমে দেখার পর তার রিপোর্টের ভিত্তিতে পুলিশকে খবর দেওয়া হচ্ছে যে একটি আনকনশাস বডি পাওয়া গেছে। যে এখানে সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে না যে এরকম একটা ঘটনা ঘটেছে, এইরকম বডি এই অবস্থায় পাওয়া গেছে, শুধুমাত্র আনকনশাস বডি। ফলে এই জায়গাটাতেও একটা বিস্ময়ের জায়গা রয়েছে। এবং এই সমস্ত জায়গা আজকে আমরা দেখলাম এই শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে দফায় দফায় রীতিমতো কোর্টের বিভিন্ন প্রশ্নে নাস্তানাবুদ হতে হয়েছে এবং কোর্ট আজকে সেই কারণে বলেছে যে এর পরের দিন একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার, তিনি যেন হাজির থাকেন সুপ্রিম কোর্টে। কারণ সুপ্রিম কোর্ট যে সমস্ত প্রশ্নের উত্তর চাইছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে না এবং সেই কারণেই
রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে একজন রেসপন্সিবল সিনিয়র পুলিশ অফিসার এর পরের দিন শুনানির সময় যেন হাজির থাকেন। আজকে এর লাঞ্চের পর আবার শুনানি হবে, কিন্তু এতক্ষণ পর্যন্ত যে শুনানি আমরা দেখলাম একদম এই মৃত্যুর ঘটনার পর থেকে একের পর এক গাফিলতি, হেজিমনি, মানে যেটা হচ্ছে গিয়ে মানে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের যে গাফিলতির সেই সমস্ত প্রশ্ন যেগুলো এতদিন ধরে উঠছিল, আজকে সুপ্রিম কোর্টেও সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রাজ্য সরকারকে। আমি তোমাকে আর একবার পরিষ্কার করে বলছি, প্রশ্নের প্রথম প্রশ্ন কি, যে এক হচ্ছে প্রথমে সিবিআই যেটা জানিয়েছে, আর একটা বিষয় বলে রাখি যে সিবিআই মনে করছে এই তারা যখন তদন্তভার নিয়েছেন 4 দিন পরে, ততক্ষণে ওই ক্রাইম সিন যেটা ছিল, যে অবস্থায় ছিল, সেটা অনেকটাই পাল্টে গেছে। মানে ক্রাইম সিনের থেকে তারা যে মানে অবস্থা এক্সপেক্ট করেছিলেন যে সেখান থেকে ডকুমেন্ট বা যে সমস্ত কিছু কালেক্ট করা সম্ভব ছিল, কিন্তু 4 দিন পরে যখন তারা তদন্তভার নিচ্ছেন তখন ক্রাইম সিন অনেকটা বদলে গেছে মানে জায়গাটা চরিত্র চেঞ্জ হয়ে গেছে। মানে যে অবস্থায় শুরুতে ওই জায়গাটা ছিল, পরে যখন সিবিআই 4 দিন পরে তদন্তভার হাতে তুলে নিচ্ছে, তখন ওই জায়গাটার মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে, যার জন্য তদন্তে একটা অসুবিধা হচ্ছে, এরকম একটা বক্তব্য সিবিআইয়ের পক্ষ থেকে রাখা হয়েছে। কিন্তু আমি তোমাকে আবার বলছি, আজকের শুনানিতে সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন রুজু হলো তা নিয়ে। একদিকে রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বাল, অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই 3 সদস্যের বেঞ্চের মুহুর্মুহু প্রশ্ন, এবং সেখানেই রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে রাজ্যকে, বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যে ইউডি কেস কি করে ইনকোয়েস্ট অর্থাৎ সুরতাল পরীক্ষা এবং পোস্টমর্টেম অর্থাৎ ময়নাতদন্ত তারপরে রেজিস্টার হয়, যেখানে ইনকোয়েস্ট এবং ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, প্রথমে স্মদারিং তারপরে স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে যদি পোস্টমর্টম রিপোর্টে ইনকোয়েস্টে এইটা পরিষ্কার হয়ে যায় যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তাকে স্মদারিং করে তারপরে স্ট্র্যাঙ্গুলেশন করে খুন করা হয়েছে অর্থাৎ শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তাহলে পরে সেই পোস্টমর্টেম সেই ইনকোয়েস্টের পর আনন্যাচারাল ডেথের মামলা কি করে রুজু হয়, কেন তারপরে মার্ডার কেস রুজু হবে না? এবং এইটা তো স্বাভাবিকভাবে নিয়ম যে আনন্যাচারাল ডেথের কেস রুজু করে তারপরে পোস্টমর্টেম এবং ইনকোয়েস্ট করা, কিন্তু এখানে শুধুমাত্র তাহলে কি একটা জেনারেল ডায়েরির ভিত্তিতেই পোস্টমর্টেম এবং ইনকোয়েস্ট হয়ে গেল, এবং তারপরে যে মামলাটা শুরু হলো সেটা হচ্ছে আনন্যাচারাল ডেথ, এবং তারও অনেক পরে দেখা যাচ্ছে তারও মানে যেটা 11:30টায় রেজিস্টার হয়েছে রাত্রির 12:45টার সময় গিয়ে দেখা যাচ্ছে যে এফআইআর রেজিস্টার হচ্ছে। কেন পোস্টমর্টেম এবং ইনকোয়েস্টের আগেই আনন্যাচারাল ডেথের কেস রেজিস্টার হলো না? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পোস্টমর্টেম এবং ইনকোয়েস্টের পর কেন রেপ অ্যান্ড মার্ডারের কেস রেজিস্টার হলো না, সেখানে কেন আনন্যাচারাল ডেথের কেস রেজিস্টার হলো? এটা 2 নম্বর প্রশ্ন। এই দুটো প্রশ্নই মূলত আজকে জর্জরিত হতে হয়েছে রাজ্য সরকারের আইনজীবীকে। তিনি প্রশ্নের সমস্ত জায়গায় সঠিকভাবে পরিষ্কারভাবে স্বচ্ছতার সঙ্গে উত্তর দিতে পারেননি, তার জন্য এর পরের দিন একজন সিনিয়র পুলিশ অফিসারকে এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট হাজির থাকতে বলেছে। এটা এক। এরপরের আরও দুটো পার্ট এখানে উঠে এসছে যে একজন চিকিৎসক তিনি মৃতদেহ দেখে পুলিশকে খবর দিচ্ছেন যে একটা আনকনসাস ডেড বডি পাওয়া গেছে। একজন চিকিৎসক তিনি ওই হাসপাতালে চিকিৎসা করেন, তিনি মারা গেলেন, খুন হলেন, রেপ হলেন, আর হাসপাতালের চিকিৎসকরা বডিকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তাই শুধুমাত্র আনকনসাস বডি পাওয়া গেছে এই খবর পুলিশকে দিচ্ছেন। তিনি তো পরিষ্কার করে এই যে অবস্থায় দেহটা পাওয়া গেছিল তাতে দেখেই বোঝা যাচ্ছিল যে এটা খুন ধর্ষণ, এটুকু বোঝা না গেলেও পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা আনন্যাচারাল ডেথের কেস। তাহলে পরে সেইখানে আনকনসাস বডি পাওয়া গেছে শুধুমাত্র এইটুকু খবর গেলে পরে তো মানে বিষয়টাকে অনেক লঘু করে দেখানো হয়, বিষয়টার গুরুত্ব অনেক কমিয়ে দেখানো হয়। এই প্রশ্ন উঠেছে। ঠিক একইভাবে এই প্রশ্ন উঠেছে যে বিষয়টাকে সম্পূর্ণ অন্যভাবে দেখানোর চেষ্টা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করে পরিবারকে বলছেন যে আত্মহত্যা করেছেন তাদের পরিবারের মেয়ে, ফলে এই অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা নিয়েও আজকে প্রশ্ন উঠেছে। ঠিক একইভাবে আমি তোমাকে বলছি যে সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা নিয়ে একটা আশঙ্কা রয়েছে। যে প্রশ্নটা আমি তোমায় বলছিলাম যে সিবিআই তুলেছে যে 4 দিন পরে যারা তখন ঘটনার তদন্তভার নিয়েছেন তখন দেখা গেছে তারা মনে করছে, তারা যেটা বলছেন যে ক্রাইম সিন অনেকটা
পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ আগে যে এক অবস্থায় ছিল ওই জায়গাটা এখন সেই অবস্থায় নেই। সেই কারণে সুপ্রিম কোর্ট এই জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাট হতে পারে এই রকম একটা আশঙ্কাও করছে, সেই প্রশ্নও তুলেছে যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনাও ক্রাইম সিন থেকে ঘটতে পারে। আজকে সেই আশঙ্কার প্রশ্ন সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে উঠেছে। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একাধিক অসঙ্গতি কিন্তু রয়েছে এবং রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল যে টাইমলাইন ধরে দিয়েছেন সেই টাইমলাইন নিয়ে কিন্তু কার্যত আজকে অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেখানে একাধিক প্রশ্ন উঠে আসছে।